আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু আজ। ভ্যাকসিন নেবেন প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসে দেশে আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫। আল জাজিরার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ। এবং চট্টগ্রাম টেস্ট জিততে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও ২৮৫ রান। বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সারা দেশে আজ শুরু হচ্ছে করোনার টিকা দেয়া। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৩,২৮,০০০-এরও বেশি মানুষ। টিকা দেওয়ার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০টি কেন্দ্র করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি হাসপাতালগুলোতেও টিকা দেওয়া হবে। সব মিলে ১,০০০-এরও বেশি কেন্দ্রে টিকা প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। একরামুল হক সাইমের রিপোর্ট। করোনার টিকা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে তৈরি করা হয়েছে আলাদা বুথ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০টি টিকা কেন্দ্রে কাজ করবে ২ শতাধিক টিম। এরই মধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভ্যাকসিন গ্রহণকারীদের ৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে কেন্দ্রগুলোতে। নর্মাল ভ্যাকসিনের মতোই দেওয়া হয়, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, 0.5 ml। যাদের ডায়াবেটিস থাকে, হাই হাইপারটেনশন থাকে, তাদের টিকা এই টিকাটা দিতে আমরা তাদেরকে উৎসাহিত করব যে আপনারা আসেন, তাতে কোনো সমস্যা হবে না। এএফআই ম্যানেজমেন্ট একটা সেন্ট্রাল কমিটি আছে, এখানে একটা আমাদের লোকাল একটা কমিটি আছে। আমাদের সবসময় কিন্তু ইমার্জেন্সি ডাক্তাররা এখানে প্রস্তুত থাকবেন, 2টা বেড প্রস্তুত থাকবে, তাদের ইমার্জেন্সি মেডিসিন থেকে শুরু করে সব কিছু এখানে রেডি থাকবে। অক্সিজেন রেডি থাকবে, একটা অ্যাম্বুলেন্স অলওয়েজ রেডি থাকবে। ঢাকার বাইরে সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ৯৫৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে টিকাসহ প্রয়োজনীয় সামগ্রী। প্রত্যেকটা টিমের জন্য ইন্ডিভিজুয়ালি যে ব্যবস্থাপনা, যে তার সেখানে টেবিল কীরকম থাকতে হবে, টেবিলের উপর কোল্ড স্টোর, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সিরিঞ্জ থেকে শুরু করে ভ্যাকসিন কিভাবে রাখবে, প্রত্যেকটারই আসলে চেকলিস্ট দেওয়া আছে। এই ভ্যাকসিন তেমনভাবে কোনো জটিলতা সৃষ্টি করে না। এটা স্বাস্থ্য করোনা থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সাহায্য করবে। রোববার সকালে টিকা দেওয়ার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন তিনি। এছাড়া প্রথম দিনে টিকা নেবেন প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইনে নিবন্ধন অনুযায়ী দেওয়া হবে টিকা, তবে কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে। মোটামুটি সব কেন্দ্রগুলোতেই প্রস্তুতি ভালো আছে এবং আমরা আশা করছি কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই আমরা টিকার কাজগুলো শুরু করতে পারবো। টিকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য ৪ সপ্তাহ পর থেকে আমরা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করব এবং পর্যায়ক্রমে প্রথম এবং দ্বিতীয় ২ ডোজের টিকাই কিন্তু দেওয়া হবে। ২৭ জানুয়ারি রাজধানীর কর্মীটোলা হাসপাতালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ২৬ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। পরদিন ঢাকার ৫ হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয় ৫৪১ জনকে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৮ জন মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,১৯০ জনে। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন। সর্বশেষ মৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২,১৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩০৫ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২.৫১%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫,৩৭,৭৭০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১৭। মোট সুস্থ ৪,৮২,৮৪১ জন। আল জাজিরার বিরুদ্ধে সরকার মামলা করার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে আর্মি স্টেডিয়ামে এক্সিম ব্যাংকের এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদনের তথ্যগত ভুল তুলে ধরবে সরকার। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। আল জাজিরা অনেক ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে এই ধরনের বানোয়াট এবং এই যে টেকনিক্যালি
জুয়াতালি দিয়ে করেছে, যাতে অনেক তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে। না, আমরা এসব, কারণ পাবলিক বুঝেছে যে এইটা মিথ্যা তথ্য, সেই জন্য আমরা সেইটা আমরা দেখব, যেখানে তথ্যগত ভুল সেগুলো আমরা উইল রেইজ এবং উই উইল সু, আমরা সেটার কাজ করতে। মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাক কনভেলের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় তারা আঞ্চলিক প্রতিরক্ষা এবং পারস্পরিক সামরিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে পৌঁছালে জেনারেল আজিজ আহমেদকে স্বাগত জানিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেন মার্কিন সেনাপ্রধান ম্যাক কনভেল। পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিরক্ষা নীতি বিষয়ক কার্যালয় এবং জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টার JRTC ঘুরে দেখেন জেনারেল আজিজ। সেখানে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। এছাড়াও ন্যাশনাল ওয়ার সেমেট্রিতে যুক্তরাষ্ট্রের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল আজিজ আহমেদ। সফর শেষে আগামী 12 ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1972 সালের 6 ফেব্রুয়ারি সেখানে স্মরণকালের বৃহত্তম জনসভায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। ওই দিন 10 লাখেরও বেশি মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে সেদিনের আদলে অভিনব মুহূর্ত তৈরি করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য যারা ওই দিন মৈত্রী সম্মাননা পেয়েছিলেন তাদের আবারও সংবর্ধনা জানানো হয় মাঠে। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। তাদের মধ্যে রয়েছেন জাদুকর প্রদীপ চন্দ্র সরকার, মানবাধিকার কর্মী উৎপলা মিশ্রা, অধ্যাপক জিষ্ণু দে এবং ভাষাবিদ পবিত্র সরকার। এছাড়াও তথ্যমন্ত্রী কলকাতা প্রেস ক্লাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ভারতের 2 সাংবাদিকদের স্মৃতিফলক উন্মোচন করেন। মানবোন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সমস্ত সূচকে আজকে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলেছে। পাকিস্তানের টেলিভিশনে আলোচনা হয়, বিতর্ক হয়, যখন পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ঘোষণা করলেন, স্বপ্নের কথা বললেন যে আমরা পাকিস্তানকে 10 বছরের মধ্যে সুইডেনের মতো দেশে রূপান্তর করব, তখন পাকিস্তানে আলোচনার ঝড় উঠল যে আমাদেরকে ইউরোপ বানানোর স্বপ্ন দেখিও না, 10 বছরের মধ্যে বাংলাদেশ বানানোর চেষ্টা করব। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি অহেতুক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের কর্মসূচি মানে সন্ত্রাস আর সহিংসতা ছড়ানো। রাজধানী সরকারি বাসায় ব্রিফিংয়ে ওবায়দুল কাদের অভিযোগ করেন, জনগণের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন উগ্রতার পথ বেছে নিচ্ছে। একদিকে প্রগতির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আবার অপরদিকে স্বাধীনতা বিরোধীদের আগলে রাখতে চায়। জনবিচ্ছিন্ন কিছু নেতা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাথে নিয়ে যে ফ্রন্টই করুক, অতীতের মতো এবারও তা ব্যর্থতা নতুন উদাহরণ তৈরি করবে বলে দেশের মানুষ মনে করে। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তির দাবিতে আগামীকাল রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনসমর্থনহীনরা দেশ চালাচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আওয়ামী সরকার 1 দশক ধরেই বাংলাদেশের নিজস্ব ভূমিতে গণতন্ত্রের শিকড় যাতে না গজাতে পারে, এজন্য আওয়ামী সরকার সকল শক্তি নিয়োগ করেছে। গুম, বিচার বহির্ভূত হত্যা ও লাখ লাখ মিথ্যা মামলা ছড়াছড়ি শুধু নয়, অমানবিক নিষ্ঠুরতার সীমাহীন আবর্তের মধ্যে দেশকে ঠেলে দিয়েছে। 1.5 বছরে গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের প্রায় 30 ভাগ কাজ শেষ করেছে ঢাকা ওয়াসা। 2023 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে রাজধানীতে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাজধানীর পানি সরবরাহ এখন হুমকির মুখে। এ অবস্থায় মেঘনা নদীর পানির মাধ্যমে নগরের 1.5 কোটি মানুষের চাহিদা মেটাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 82 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে গন্ধপুর পানি শোধনাগার। ফ্রান্সের সহযোগিতায় 3105 কোটি টাকা ব্যয়ে নির্মিত
প্রকল্পটি রাজধানীর পানি ব্যবস্থাপনাকে টেকসই ও পরিবেশ বান্ধব করতে অবদান রাখবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। মূল লক্ষ্য যে ঢাকা শহরে পানি ব্যবস্থাপনায় সারফেস ওয়াটারের আধিক্য এনে পরিবেশ বান্ধব করা, এটা তারই একটা অংশ। This is one package that we call package 1, and right now it's more or less 30% complete. So 70% to go until May 2023. প্রকল্পটি পরিদর্শনে এসে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শুধু কুয়াশা না, আমাদের অনেক জায়গায় প্রকল্প নিয়ে আমাদের কোনো কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোথায় কোথায়ও ত্রুটি বিচ্যুতি অর্থাৎ দুর্নীতি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি কিছু করা হয়, ইট উইল নট বিন মার্সিবল, এটা ক্ষমা করা হবে না। আগামীতে নগরের এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণে পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর আসন্ন নির্বাচনে ফোরাম প্যানেলের লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যবসায়ী ABM শামসুদ্দিন। তিনি হান্নান গ্রুপের চেয়ারম্যান। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর আগে বিজিএমই এর বেশ কয়েকটি পরিচালনা পর্ষদে তিনি পরিচালক ও সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান বিজিএমই এর পরিচালনা বোর্ড পরিচালিত হচ্ছে ফোরামের সদস্যদের নিয়ে। আগামী নির্বাচনে ফোরাম মনোনীত সদস্যদের নির্বাচিত করার আহ্বান জানান ফোরাম প্যানেলের লিডার ABM শামসুদ্দিন। 2021-2023 মেয়াদে বিজিএমই এর নির্বাচন হবে 13 এপ্রিল। এত গ্রিন ফ্যাক্টরি থাকার পরেও আমরা কেন দাম পাচ্ছি না? যতই আমরা টেকসই শিল্পের কথা বলি না কেন, টেকসই শুধু শিল্প স্থাপনের মাধ্যমে হয় না, এজন্য দরকার টেকসই বাইং প্র্যাকটিস। আমরা যেন যথাযথ দাম পাই, ক্রেতাদের বোঝাতে হবে। কারখানা সবুজ করার পাশাপাশি ক্রেতাদের পারচেজিং প্র্যাকটিসকেও সবুজ করতে হবে। এইচএসসিতে অটো পাস নয়, বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে তা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূরণ করা সম্ভব। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, উচ্চ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষম ও স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে এবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। কেউ কেউ এ বিষয়ে প্রশ্ন তুললেও পরীক্ষার বিকল্প কি করা যেত তার কোনো পরামর্শ ছিল না। তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার উত্তম পদ্ধতি বেছে নিয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন প্রেক্ষাপটে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে আয়োজন করা হলো এ বিষয়ের উপর ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের হতাশার কিছু নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ ব্যবস্থাপনায় তাদের শিক্ষার ঘাটতি পূরণ করা হবে। পর্যায়ক্রমে সতর্কতার সাথে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। এটি এই শিক্ষার্থীর অর্জিত ফল, সেটির ভিত্তিতেই মূল্যায়ন করা হলো। সুতরাং এটি যতটুকু সে আজকের উচ্চতর স্তরে বা শ্রেণীতে পেল, সেটি তারই অভিজ্ঞতা, তারই দক্ষতার প্রতিফলন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সনদের জন্য শুধু শিক্ষা গ্রহণ না করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খরচ কমানোর দিকে বিশেষ নজর দিতে হবে। করোনাকালে এখন এই যে ভর্তি যুদ্ধে আমাদের শিক্ষার্থীদের অবতীর্ণ হতে হবে, তাদের মধ্যে অনেকেই হয়তো উচ্চ শিক্ষা এমনকি কারিগরি শিক্ষাও ভর্তি হবার সুযোগ নাও পেতে পারে। সে কারণে আমরা দাবি রাখতে চাই সরকারের কাছে যে কোনোভাবেই হোক একটা তহবিলি গঠন করে, সেটা বিশ্ব ব্যাংকের কাছ থেকে হতে পারে, এডিবির কাছ থেকে হতে পারে, আমাদের কোনো ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে হতে পারে, নিয়ে যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থায়ন করা যেতে পারে, যে তারা তাদের ক্লাসরুম বাড়াতে পারে, তারা তাদের স্ট্রাকচার ফ্যাসিলিটি বাড়াতে পারে, তারা তাদের শিক্ষক নিয়োগ বাড়াতে পারে, বাড়িয়ে যাতে আমাদের সকল শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেওয়া যায় সে চিন্তা করা যেতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর।
চট্টগ্রামে প্রথম টেস্ট জিততে আজ পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও 285 রান। বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান তোলে ক্যারিবীয়রা। এর আগে 8 উইকেটে 223 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে সফরকারীদের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় 395 রান। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন SM আশরাফ। From the West Indies. কখনো এক হাত বাঁক নিচ্ছে, কখনো বা নিচু হয়ে যাচ্ছে বল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট এরই মধ্যে মৃত্যুকূপ তৈরি করে ফেলেছে ব্যাটসম্যানদের জন্য। সেই ফাঁদে পড়ে 48 রানের মধ্যে নেই ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ইনজুরি মাঠেই নামতে দেয়নি সাকিব আল হাসানকে, তবে মিরাজের ঘূর্ণি সেই অপূর্ণতা বুঝতেও দিচ্ছে না। দিনের তৃতীয় শিকারও টাইগারদের এই অলরাউন্ডারের দখলে। বাকি সময়টা 51 রানের জুটি গড়ে পার করেন NK রুমাহ বোনার আর কাইল মায়ার্স। চতুর্থ দিন শেষেই এই টেস্টে যে বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছে, সে পথটা তৈরি করে দেয় মমিনুল আর লিটন দাসের জুটি। তবে আগের দিন 10 রান নিয়ে খেলতে নামা মুশফিক ব্যক্তিগত 18তে বিদায় নিলে কিছুক্ষণের জন্য ভয় চেপে ধরে স্বাগতিক শিবিরে। কিন্তু ষষ্ঠ উইকেটে 133 রানের জুটিতে টাইগারদের লিড 300 পার হয়। সামনে থেকে নেতৃত্ব দিয়ে 4.5 ঘন্টা উইকেটে থেকে মমিনুল খেলেন 115 রানের ইনিংস। এটা তার ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি। বাংলাদেশকে স্বস্তির লিড এনে দেওয়ার পথে হাফ সেঞ্চুরি করেন লিটন দাস। 69 রানের ইনিংস শেষে 223-এ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে রেকর্ড গড়ে রান তাড়া করার চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। এই উপমহাদেশে 395 রান তাড়া করে জয়ের রেকর্ড নেই আর কোন দলের। 2018-তে সবশেষ সাক্ষাতে বাংলাদেশের বিপক্ষে 204 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমেও ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল ম্যাচ 64 রানে। সব পরিসংখ্যানই বলছে এই টেস্ট বাঁচাতে ক্যারিবীয়দের অবিশ্বাস্য ব্যাটিং করতে হবে। SM আশরাফ, ATN বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। আগে পরে পুলিশের গাড়ি নিয়ে মন্ত্রী বা মেয়রের চলাচলের দৃশ্যে পরিচিত নগরবাসী, কিন্তু শনিবার গাজীপুরবাসী দেখলেন ভিন্ন এক চিত্র। সিটি কর্পোরেশনের জরুন এলাকায় মোটরসাইকেলের চালকের আসনে দেখা গেল নগর পিতা জাহাঙ্গীর আলমকে। পেছনে বসা ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী A.ক.ম মোজাম্মেল হক। উন্নয়ন কাজসহ নানা পরিকল্পনা মাথায় রেখে নগরীর অলিগলি ছোটেন তারা। চারপাশে নেতাকর্মীর ভিড় না থাকলেও ছিল উৎসুক জনতার কৌতূহলী দৃষ্টি। আন্তর্জাতিক সংবাদ। কৃষিখাত সংস্কারে বিতর্কিত আইন বাতিলের দাবিতে ভারতের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কৃষকরা। এ সময় টানা 3 ঘণ্টায় বিচ্ছিন্ন ছিল বিভিন্ন নগরী। তবে দেশটির রাজধানী নয়াদিল্লি ও পার্শ্ববর্তী 2টি রাজ্য এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়। ভারতের পুরো সমাজ এই আন্দোলনের সাথে থাকায় শিগগিরই তা সফল হবে বলে আশা করছেন কৃষক নেতারা। সরকার যেন নিজেদের শত্রু হিসেবে না ভাবে, সে আহ্বানও জানান তারা। পার্টিক্স খেলার খবর। অধিনায়ক মুমিনুল হকের ক্যারিয়ারের 10ম টেস্ট সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। এই সেঞ্চুরিতে মুমিনুল দেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন। এই রেকর্ড করতে তামিম ইকবালকে পেছনে ফেলেন তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। চট্টগ্রামে খেলতে নামলে মুমিনুল হকের ব্যাটে সেঞ্চুরির সৌরভ ছড়ায় তা আরও একবার দেখা গেল। ক্যারিবিয়ান স্পিনার কর্নওয়ালের বল পয়েন্টে ঠেলে দিয়ে ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে নেন টাইগার অধিনায়ক। Yet again for the Bangladesh skipper Mominul Haq. 173 বলে 9 বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নেন তিনি। সাগরিকা এটি মমিনুলের 7ম সেঞ্চুরি, সেই সঙ্গে টেস্টে এটি তার টানা দ্বিতীয় শতকও। এর আগে গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে 132 রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্টে সেঞ্চুরির সংখ্যায় তামিম ইকবালকে স্পর্শ করেছিলেন 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়ে। এরপর করোনা ভাইরাসের কারণে ক্রিকেট থেকে বিরতি শেষে টেস্টে ফিরেই নিজের 41তম টেস্টে তামিম ইকবালকে টপকে যান মুমিনুল হক। In the manner
অবশ্য আগের দিনের ৩১ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন মমিনুল। মুশফিকুর রহিমকে নিয়ে তিনি দলের স্কোরে যোগ করেন ৪০ রান। তারপর লিটন দাসের সাথে জুটি করেন। তাকে সঙ্গী করে 50-র পর ধীরে ধীরে মমিনুল হক এগিয়ে যান সেঞ্চুরির পথে। লাঞ্চের পর পৌঁছে যান ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে। তাতে 10 সেঞ্চুরির 7টি করলেন মমিনুল চট্টগ্রামে। এক ভেন্যুতে 11টি সেঞ্চুরি করে এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। অবশ্য সেঞ্চুরি করার পর মমিনুল আরও একটি মাইলফলক স্পর্শ করেন। তা হল ব্যক্তিগত 114 রানে টেস্ট ক্রিকেটে পূর্ণ হয় তার 3000 রানের রেকর্ড। তারপর আর নিজের ইনিংসকে দীর্ঘ করতে পারেননি মমিনুল। 115 রানের পুঁজিতে সাজঘরে ফিরতে হয় টাইগার অধিনায়ককে। পরাগ আরমান, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সারা দেশে করোনা টিকা দেওয়া শুরু আজ। ভ্যাকসিন নেবেন প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসে দেশে আরও 8 জনের মৃত্যু, নতুন শনাক্ত 305। আল জাজিরার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ। এবং চট্টগ্রাম টেস্ট জিততে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও 285 রান। বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।